পরপর দুবার সমুদ্রের কাছে যাওয়ার পর ভেবেছিলাম এর পরেরটা অন্য কোথাও যাব। এই বিষয়টাকে জানানোর সাথে সাথে অভিমানী সমুদ্র আবারও তার দুহাত মেলে আমাকে হাতছানি দিতে লাগলো। অগত্যা তার মান ভাঙানোর জন্যই আবার চললাম সেই হাতছানিকে সাড়া দিতে সমুদ্রেরই কাছে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার ব্যবধানে আজ এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে আপনি পেয়ে যাবেন এক অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ অরণ্য, একটি গ্রাম্য পরিবেশ, আর তার সাথে এমন একটি রিসর্ট যেখানে খাওয়া দাওয়া তো নয়, যেন একেবারে বিয়ে বাড়ির ভোজ আয়োজন। যাত্রাপথে দেখলাম সারি সারি পেয়ারা গাছ, পার হলাম ছিনাই নদী, চোখে পড়ল একটি বিমুগ্ধ বিমূঢ় প্রাচীন আমলের ইংরেজদের বাড়ি, যা আজকে প্রায় বেদখল হয়ে গেছে বড় বড় বট গাছেদের দ্বারা। ঠিকই ধরেছেন, আজকের গল্পটি মৌসুনী আইল্যান্ডকে নিয়ে। পশ্চিমবঙ্গের নামখানার কাছে অবস্থিত মৌসুনী দ্বীপটি আপনাদের আবিষ্কারের অপেক্ষায় একটি লুকোনো রত্ন। NH 117 অবস্থিত এই নির্মল দ্বীপটি চকচকে বালির উপর সোনালী রোদকে চুম্বন করে এবং নদীর মনোমুগ্ধকর সঙ্গমকে গর্বিত করে। চলুন আর দেরি না করে তাড়াতাড়ি আজকের গল্পটা শুরু করা যাক। আমি আপনাদের কল্যাণ, স্বাগত জানাই পল অ্যান্ড ফ্যামিলির মৌসুনী ব্লগিংয়ে। পল অ্যান্ড ফ্যামিলির নতুন ট্রাভেল ব্লগিংয়ে আপনাদের অনেক 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 স্বাগত। ঘড়িতে এখন বাজে হচ্ছে ঠিক 5টার কাছাকাছি, আর আমরা এখন এই মুহূর্তে কন্যগো স্টেশনে দাঁড়িয়ে আছি। ইয়েস, ফাইনালি আবার আমরা বেরিয়ে গেছি আরেকটি নতুন ডেস্টিনেশনকে এক্সপ্লোর করার জন্য। তো ফাইনালি পল ফ্যামিলি কিন্তু আজকে মৌসুনী আইল্যান্ড যাচ্ছে। অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মৌসুনী আইল্যান্ডকে কভার করার জন্য, প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি, কিন্তু সেটা বাস্তবে রূপ দিতে আমরা পারিনি। বাট ফাইনালি আমরা আজকে বেরোতে পেরেছি। আজকে কিন্তু মেয়ে নেই, শুধুমাত্র আমি আর মিমি যাচ্ছি। হোপফুলি আজকের এপিসোডটাও কিন্তু খুব ভালো হতে চলেছে, এক্সপিরিয়েন্সটা খুব অসাধারণ হতে চলেছে, কারণ অনেক কিছু চমক কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে বালি স্টেশনের দিকে। বালি থেকে আমরা ট্রেন ধরবো হচ্ছে গিয়ে কডের ট্রেন ধরে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে তারপরে নামখানার জন্য ট্রেন ধরবো। তো পুরো ব্যাপারটাই লোকাল ট্রেনের উপরে হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। অনেক কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পল অ্যান্ড ফ্যামিলি কিন্তু এবারে তুলে ধরবো। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালি হল্টে। যারা নাকি এখান থেকে শিয়ালদাতে যাবে তাদের জন্য কিন্তু এইটা একটা খুব ভালো অপশন আছে, মানে ডানকুনি লোকাল ধরে তোমরা শিয়ালদা যেতে পারো। এটা একটা বেসিক্যালি কডের লাইন, এটা কিন্তু মেন লাইন নয়। আর এখানে একটাই সমস্যা হচ্ছে কি, যে এখানে কিন্তু মানে 1 ঘন্টা অন্তর অন্তর এক একটা ট্রেন আছে। তো এই টাইমিংটা একটু মাথায় রেখে তোমরা যদি এই ট্রেনটা অ্যাভেল করতে পারো তাহলে কিন্তু এটা একটা খুব ভালো অপশন শিয়ালদা যাওয়ার জন্য। ভোরের আলো যতই ফুটতে শুরু করলো ততই আমাদের চারিপাশটা কিরকম যেন একটা মায়াবী রূপ নিতে লাগলো। ট্রেনের দরজার কাছে যখন একবার গেলাম তখন দেখলাম ট্রেন গঙ্গা নদীর উপরে দুর্বার গতিতে ছুটে চলেছে, আর সামনেই দেখলাম মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর কালীবাড়ি। শিয়ালদা প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি। এখন বাজে ঘড়িতে ঠিক 6:52। ট্রেনটা আমাদের বেশ খানিকক্ষণ লেটই করলো। এখন তাড়াতাড়ি আমরা টিকিট কাউন্টারে যাই, ওখান থেকে নামখানার জন্য টিকিট কাটতে হবে। শিয়ালদা থেকে নামখানার জন্য যে টিকিটটা সেটা পড়ে হচ্ছে গিয়ে 25 টাকা করে। একটা জিনিস শুধু বলে রাখি, যারা নাকি এখান থেকে নামখানা যাবে তাদের জন্য কিন্তু ডাইরেক্ট নামখানার কোনো লোকাল হয় না। ওটা অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তপুরের নেমে তারপর ওখান থেকে আবার সেই ট্রেনটাই অ্যাকচুয়ালি আবার নামখানার উদ্দেশ্যে যাত্রা করে। তো ওখানে মোটামুটি 20 মিনিটের একটা মতন হল্ট দেয়, তারপরে সেই ট্রেনটাই আবার নামখানায় যায়। তো ডাইরেক্টলি যারা নাকি নামখানা সার্চ করবে তারা কিন্তু ট্রেনটা পাবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। আর 25 টাকা হচ্ছে ভাড়া এখান থেকে ডাইরেক্ট নামখানা। ট্রেনটা ছাড়ে হচ্ছে গিয়ে এই শিয়ালদা সাউথ থেকে। আমরা এখন শিয়ালদা সাউথের দিকে এন্টার করছি। 7:14-তে নামখানা লোকাল দেয়। শিয়ালদা থেকে নামখানায় কিন্তু ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তোমাদেরকে ভায়া লক্ষ্মীকান্তপুর হয়ে যেতে হবে। তার জন্য তোমরা শিয়ালদা থেকে ভোর 5:16 ট্রেন ধরতে পারো, যেটা লক্ষ্মীকান্তপুরে নামে 6:52-তে। 6:52-তে লক্ষ্মীকান্তপুরে নামার পরে সেই ট্রেনটার নাম বদলে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে যায় এবং সেই লক্ষ্মীকান্তপুর থেকে 7:01-এ ছাড়ে এবং তারপরে নামখানাতে সকাল 8টার মধ্যে পৌঁছে যায়।
তোমরা যদি এত ভোরের ট্রেন যদি না ধরতে পারো, তাহলে ভোর 7:14 আরেকটা ট্রেনও আছে, যে ট্রেনটা আমরা ধরেছিলাম। সেটা লক্ষ্মীকান্তপুরে পৌঁছায় 8:54। তারপর একই রকম ভাবে ট্রেনের নাম বদলে গিয়ে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে যায়। তারপরে সেখানে প্রায় 20 একটা হল্ট দিয়ে 9:10 লক্ষ্মীকান্তপুর থেকে আবার ছাড়ে এবং নামখানাতে 10:10 গিয়ে পৌঁছায়। শিয়ালদা থেকে 1 ঘন্টা ট্রেন জার্নি করার পর একবার ক্যামেরাটাকে বাইরে বের করলাম, তখন কিন্তু পরিবেশের ভোর ততক্ষণে পাল্টে গেছে। মনে হচ্ছিল যেন ট্রেন ছুটে চলেছে গ্রাম্য মেঠো পথের মাঝখান দিয়ে। যত দূর চোখ যায় শুধুই সবুজের সমাহার। মনটা এক নিমেষেই বেশ ভালো লাগতে লাগলো। স্টেশনের নাম শাসন রোড, বারুইপুরের ঠিক পরেই। নামটা হঠাৎই মনে পড়লো কারণ এর পর থেকেই শুধুই চোখে পড়লো শয়ে শয়ে দাঁড়িয়ে থাকা পেয়ারা গাছ। আমি এতগুলো পেয়ারা গাছ একসঙ্গে আগে কখনো দেখিনি। ওই যে দেখো, সূর্যের আলো সবুজ ক্ষেতের উপরে পড়ে ফসলের রংকে আরো সোনালি করে দিয়েছে। ট্রেন এখন এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে আছে, আর এইখানে ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মোটামুটি 20 মিনিটের মতন, 20 থেকে 15 মিনিট একটা স্টপেজ টাইম দেয়। তারপরে আবার এই ট্রেনটাই আবার নামখানার উদ্দেশ্যে রওনা হয়। তো আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে না, কিন্তু এখানে মোটামুটি 20 মিনিট একটা স্টপেজ একটা রয়েছে, এই সময়টা আমাদের ওয়েট করতে হবে। এখানে অবশ্য অনেকেই আছে যারা এখানে কিছু খাওয়া দাওয়া করে নেয়, ফল টল দোকান, তারপরে মোয়ার দোকান, এছাড়া তোমার এই লুচি তরকারি দোকান টোকান অনেক কিছুই আছে। ট্রেন এখন এই মুহূর্তে কাকদ্বীপ স্টেশনে দাঁড়িয়ে আছে। কাকদ্বীপ স্টেশন থেকে ছেড়ে দিল। যারা যারা গঙ্গাসাগরে যেতে চান তারা কিন্তু এই কাকদ্বীপ স্টেশনে নামতে হবে। গঙ্গাসাগরের জন্য দেখুন শুধু ভিড়টা একবার দেখুন, নেক্সট লেভেল ভিড় চলছে। ঠিক 10:05 ট্রেন আমাদেরকে নামখানা স্টেশনে নামিয়ে দিল। আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখন আমরা টোটো ধরবো। এখান থেকে সোজা এখন যেতে হবে হচ্ছে গিয়ে বাগডাঙ্গা ঘাট যাবো, পাতুবুনিয়া ঘাটে যাওয়া যায়, তবে দেখি কোনটা বেটার হবে আমাদের জন্য। আমরা কিন্তু টোটো ধরছি না, তার পরিবর্তে আমরা ম্যাজিক গাড়ি ধরবো। তো ম্যাজিক গাড়ি ধরার জন্য আমাদেরকে মেন রাস্তায় উঠতে হবে। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে সেটা হচ্ছে স্টেশন থেকে সোজা বেরিয়ে আমাদের মেন রাস্তায় উঠছে। এই হচ্ছে মেন রাস্তা, এবং এখান থেকে আমাদেরকে সোজা এই গলিটা দিয়ে সোজা গেলে ম্যাজিক গাড়ি রাস্তাটা পেয়ে যাবো। আমরা এখন বাগডাঙ্গা ঘাটে যাবো এবং সেই জন্য একটা ম্যাজিক গাড়ি যাচ্ছি। ম্যাজিক গাড়িতে কিন্তু শেয়ারে যাচ্ছি। শেয়ারের ভাড়া হচ্ছে গিয়ে 35 টাকা করে। এখানে কিন্তু আদার্স অপশনও আছে, যেমন ধরো এই টোটো যাচ্ছে, তুমি রিজার্ভ করে যেতে পারো, ম্যাজিক গাড়িও কিন্তু রিজার্ভ করে যেতে পারো। সেক্ষেত্রে তোমাদের মোটামুটি 500 টাকা কাছাকাছি দাম পড়বে। আর এছাড়া তুমি শেয়ারেও কিন্তু এই টোটো বা অটো কিন্তু রয়েছে। তো অপশন কিন্তু অনেক আছে, তোমাদের যেটা পছন্দ, যেটা তোমরা কমফোর্টেবল ফিল করবে সেটা করে তোমরা যেতে পারবে। গাড়ি নামখানা থেকে চালু হতেই দুপা এগোতে না এগোতেই প্রথমেই চোখে পড়লো নামখানা ব্রিজ, যার কেতাবি নাম হাতানিয়া দোয়ানিয়া। ওই যে দেখো সারি সারি কতগুলো মাছ ধরার ট্রলার। যতটুকু জানতে পেরেছি এখানকার ট্রলারগুলোকে বাংলাদেশেও যায় এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য। বাগডাঙ্গা ঘাটে যেতে গেলেই এই শ্বাসমূল মোড় থেকে ঠিক ডান দিকে যেতে হবে। আমাদের টোটো যে মুহূর্তে ডান দিকে টার্ন নিল, ঠিক সেই মুহূর্ত থেকেই প্রকৃতির এক অসীম সৌন্দর্য নজর কাটতে লাগলো। আমার কেন জানি না মনে হতে লাগলো যেন দুপাশের এই গাছগুলো আমাদেরকে স্বাগত জানাচ্ছে এই অসীম সৌন্দর্যের ভাগিদার হতে। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, ধান কাউনের হাতছানি, নিঝুম দুপুরে বটে ছায়ায় রাখালের বাঁশি, এই সবই যেন গ্রাম বাংলার আসল পরিচিতি। দিঘি, ডোবা, বিল, ঝিল, কি এক অপূর্ব সৌন্দর্যের সঞ্চয়। বিস্তীর্ণ জায়গা জুড়ে দেখো কত গড়ান গাছ এখানে বসানো আছে। মৌসুমী আইল্যান্ড কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। একটা জিনিস শুধু বলি যে এখানে, যেটা আগেও আমি বললাম, যে বাগডাঙ্গা ঘাট হয়ে গেলে তোমাদের দুটো সুবিধা আছে। একটা হচ্ছে গিয়ে বাগডাঙ্গা ঘাট থেকে ওপারে যেতে যে ফেরিটা যে চলে সেটা কিন্তু মোটামুটি 8 ঘন্টা অন্তর অন্তর চলে। তোমরা যদি পাতিবুনিয়া ঘাট থেকে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 45 মিনিট একটা সময় কিন্তু ধরে রাখতে হবে।
হচ্ছে যে এই যে ফেরির যে ভাড়াটা সেটা কিন্তু এখানে 5 টাকা করে, পাতিমুনিয়া ঘাট থেকে গেলে কিন্তু সেটা তোমার 10। ম্যানগ্রোভ অরণ্যটা দেখো খালি একবার। হ্যাঁ এই তো দেখছি সেটাই। এখন জোয়ার চলছে, ভাটা চলছে বলে না, খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। একজোড়া ঠাকুরও তোলা হচ্ছে। বাহন যাচ্ছে, মানুষ যাচ্ছে, সবাই যাচ্ছে, সব যাচ্ছে। আমরা এই মুহূর্তে ছিনাই নদী পার করছি। ম্যানগ্রোভ ফরেস্টটা দেখো কত সুন্দর লাগছে। সুন্দরবন যাওয়ার একটা ইচ্ছা জন্মে গেল কিন্তু এখান থেকে। হার্ডলি 5 মিনিটের মতো সময় লাগে এই নদীটাকে শুধু পার করতে। ওই এসেও গেছি বলতে এসেও বলতে। গেছে, হ্যাঁ কথা বলতে বলতে এসেও গেছি। বাগডাঙ্গা শাসমল বাজারের ঠিক মাঝখানে এরকম একটা মাঠ আছে, যেটা তোমার পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে। আর ঠিক এর সামনেই একটা আমাদের ছোট্ট একটা উপরেই পাওনা যেটা হলো, সেটা হচ্ছে এই পুরনো দিনের এই বাড়িটা। এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইংরেজদের আমলের বাড়ি, যেটা এখন আপাতত গরু মহিষদের থাকা জায়গা হয়েছে। দেখো এই সুন্দর বাড়িটা দেখো, না জানি কত হিস্ট্রি এই মুহূর্তে এই বাড়িটা ক্যারি করছে, কিন্তু শুধুমাত্র রক্ষণাবেক্ষণ এবং এই পরিচর্যার অভাবের জন্য আজকে বাড়িটার এই ভগ্নাবশেষ অবস্থা। একটা টোটো ভাড়া করলাম, যেটা বেসিক্যালি এক ধরনের রিজার্ভ টোটোই বলতে পারো। এখানকার নিয়ম হচ্ছে এটা যে তোমরা 2 জনে আসো আর চাই 5 জনে আসো, তোমাদেরকে কিন্তু ওই 150 টাকা করে একটা ভাড়া কিন্তু দিতেই হবে। আর এখান থেকে আমাদের যে রিসর্ট যেটা আছে সেখানে যেতে গেলে কিন্তু আমাদেরকে এই টোটোটাই নিতে হবে বাগডাঙ্গা ঘাট থেকে। আর আমাদের সময় লাগবে মোটামুটি এই আধা ঘন্টা মতন সময় লাগবে, 11:30 মতন বাজে। হোপফুলি 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। ফাইনালি আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, মৌসুনি আইল্যান্ডে। আর আজকে আমরা যে রিসর্টে এসছি সেটার নাম হচ্ছে গিয়ে সৃজা সানা ইন ট্রাভেলিং ক্যাম্প। এই হচ্ছে তার গেট। সামনের দিকে সমুদ্র, যাব আস্তে আস্তে সবই যাব, তবে এখন ভিতরে যাই। প্রায় 4 ঘন্টার উপরে, 4 ঘন্টা না, কত 5 ঘন্টা, 5 ঘন্টা আমরা ট্রাভেল করেছি। আইল্যান্ড যেটার জন্য সব থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের সামনেই আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। সৃজা সানা ইনের সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছি। সামনে মিমি যাচ্ছে। এখানে দেখো এত বড় একটা প্রপার্টি কিন্তু এই মুহূর্তে রয়েছে, খুব বড় প্রপার্টি। আমি প্রপার্টিটা ধীরে ধীরে সমস্ত কিছু দেখাবো, তবে সামনে আপাতত যাই যেটার জন্য আর কি সব থেকে বেশি অ্যাট্রাকশন এবং যেটার জন্য আমরা কলকাতাবাসীরা আজকে এখানে আসি, সেটা হচ্ছে এই জায়গাটা। একবার শুধু এখান থেকে ভিউটা দেখো, কি অসাধারণ একটা ভিউ। দেখো এখানে বাঁশ দিয়ে এরকম একটা মানে একটা স্টেজ মতন করা আছে, এখানে সামনে পর্যন্ত এগিয়ে যাওয়া যায়। সামনে এই পর্যন্ত তোমরা ধরতেও পারবে। দেখো টাইটানিক একদম, এত সুন্দর। এই দেখো কত ছেলেরা এখানে নেমেছে,
সামনে সমুদ্র, এত সুন্দর একটা জোয়ার জায়গা। চলছে না, ভাটা চলছে, এখন ভাটা চলছে বলে জল আসে এখানে কিন্তু জলটা এখানে নেমে আছে, নইলে কিন্তু জলটা এই অবধি পুরোপুরি যেখানে উপরে উঠে দাঁড়িয়ে গেছে। আছি এখানে অবধি জল আসে, আসবেও। দেখো, আর এইখান থেকে না আমরা নামতেও পারবো, এইটা দিয়ে, এই যে জায়গাটা আছে এখান থেকে আমরা নামতেও পারবো। আমি নেমে দেখাবো, তবে আপাতত এখান থেকে শুধু ভিউটা আমরা এনজয় করছি। পাশাপাশি কিন্তু অনেক এরকম রিসর্ট আছে, দেখো এদিকেও রিসর্ট আছে, ওই সাইডেও রিসর্ট আছে। এটা হচ্ছে কি শ্রীজা সানাইনের নিজস্ব প্রপার্টি রিসর্ট, মানে নিজস্ব প্রপার্টির যে ডিজাইনটা সেটা এভাবে করা আছে। এক একজনের ডিজাইন এক এক রকমভাবে করা থাকে। পুরো ব্যাপারটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা, কারণ তোমরা মোটামুটি সবই জানো যে এখানে আয়লা ঝায়লা বিভিন্ন রকমের যত রকম প্রাকৃতিক বিপর্যয় সব কিছু তো এর উপর দিয়ে যায়। তো এটাকে মানে একেবারে পার্মানেন্ট কিছু বানানোটা এদের পক্ষে হয়তো সম্ভব হয় না, সেই জন্যই এরকমভাবে বাঁশের ব্যবস্থা করা হয়। আর হয়তো সেই জন্যই কিন্তু আমরা এত বেশি অ্যাট্রাক্টেড হই এইসবের জন্য, কারণ এই ধরনের একটা পরিবেশের মধ্যে থাকাটাও কিন্তু আমাদের একটা উপরি পাওনা, কি তাই তো? হ্যাঁ একদম, কেমন লাগছে? অসাধারণ লাগছে, অসাধারণ। শ্রীজা সানা ইনের প্রপার্টিটা এত সুন্দর আর এত ভাস্ট যে সত্যি একবারে কিন্তু পুরোটা দেখা সম্ভব হয়ে উঠছে না। আমরা আস্তে আস্তে সব কিছুই দেখছি। প্রথমত সমুদ্রের জায়গাটা অসাধারণ ছিল। এবার একটুখানি প্রপার্টিটা আরেকটু ডিটেলিং করে তোমাদের দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বসে একটু খাওয়া দাওয়া করার মতন কিন্তু জায়গা। দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। দারুণ অ্যারেঞ্জমেন্ট করা এই জায়গাটা। রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য লাইট ফাইটের ব্যবস্থা করা হয়েছে, কত রকম দেখো কত ডিজাইন সব কিছু রাখা আছে এখানে। এই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট টাইপের করে রেখেছে ওরা। এছাড়া হ্যাঁ ওখানেও রয়েছে, ওখানেও টেবিল পাতা আছে, তোমরা ওখানে বসেও তোমরা কিছু খাওয়া দাওয়া করতেই পারো। এখানে কোনো মানে কিছু আটকানোর ব্যাপার নেই যে তুমি এটা করতে পারবে না, ওখানে ওটা করতে পারবে না। দুটো প্ল্যাটফর্ম এখানে করা আছে, তোমরা এখানে বসে সন্ধ্যেবেলা সকালবেলা যখন খুশি সমুদ্রকে উপভোগ করতে পারো। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুটো টেবিলও রাখা আছে। আর এখানে একটা ডাস্টবিন রাখা আছে, যখন যেখানেই তোমরা কিছু খাওয়ার প্যাকেট যাই হোক তোমরা এখানে ফেলবে। আর এছাড়া দেখো বিভিন্ন জায়গায় কিন্তু টেন্ট ব্যবস্থা করা আছে। যেমন এই টেন্টগুলো তোমরা কিন্তু খুব প্রিমিয়াম টাইপের টেন্ট বলতে পারো, কারণ একটা টেন্ট হচ্ছে যেটা ইনের যেটা ভিতরে রয়েছে সেই এক ধরনের টেন্ট আছে, আর এইটা কিন্তু টেন্ট রয়েছে যেটা নাকি তোমার সমুদ্রের একদম সামনে, মানে তোমরা টেন্ট খুললেই সমুদ্র দেখতে পারবে, টেন্ট খুললেই তোমরা সমুদ্র দেখতে পারবে। আর টেন্টের ভেতরটা একবার তোমাদের দেখি। দেখো ডাবল ইয়ে দেওয়া আছে, যেমন হয় টেন্ট সেরকমই। দেখো অনেকটা বেশ বড়, দুখানা বালিশ আছে, আমি ঢুকে দেখাচ্ছি। দেখো এখানে দুখানা বালিশ আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, এখানে পাখা আছে, এটার যেটা মানে কানেকশনটা আছে সেটা ওখানে দিতে পারবে, ওখানে চার্জও করতে পারবে, তোমাদের ফোনের চার্জারও চার্জও দিতে পারবে। আর এখানে যেগুলো ওরা এমনি ঘরে দেয় এখানেও দিয়েছে, দেখো দুখানা তেল, দুটো সাবান আর দুটো শ্যাম্পু দিয়েছে। আর এবার যদি আসি, হ্যাঁ এই যে এখানে একটা লাইটও আছে। আর এবার যদি আসি যে বিছানায় হবে কিনা ঠিকঠাক পায়ের মতো, তাহলে দেখো একদম আমার মতো মানুষের একটু মোটা সোটা যেমন দেখো পুরোপুরি হয়ে যাবে। আমি তাও এখানটা ছেড়ে দিয়েছি, হ্যাঁ পুরো হয়ে যাবে, মানে পা বেরোবে না তোমাদের এখান থেকে। আর গদিটা বেশ মানে বিছানায় লাগছে, কোনো মানে কষ্ট মানে কোনো অসুবিধা নেই, পুরো নরম গদি একদম বিছানা। মানে এখানে আমি বসে একদম সমুদ্রটা আমি দেখছি, এরকম বসে জাস্ট এরকম সমুদ্র দেখছি, সানরাইজ সানসেট সব কিছু বসবে আর দেখবো। অনেক কষ্ট করে উঠে হেঁটেও যেতে হবে না, যেটা আমি যাই গিয়ে দেখি। আর একবার এটা প্রাইসটা একটু বলে দাও। এটার প্রাইস হচ্ছে গিয়ে 1100 টাকা পার ডে পার হেড, ইনক্লুডিং ফুডিং এন্ড মানে ইনক্লুডিং ফুডিং। আর এটা চেঞ্জ হয় হচ্ছে গিয়ে সিজন অনুযায়ী, আপ ডাউন। শ্রীজা সানাইনে প্রথমে এন্টার করতেই আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। এই যে হাতে মনে হচ্ছে আমিই দিচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কসটা, খেয়ে চলে যাচ্ছে। যেটা বাইরেই খাচ্ছি, কারণ প্রকৃতির জিনিস প্রকৃতির মাঝখানে খাওয়াটাই ভালো। রিফ্রেশিং, একটু নোনতা নোনতা ভাব, আর একটা স্যালাইনের জলের মতো।
ঠিক আছে, ভালো। চাষ নেই। আমাদেরকে রুম অলরেডি অ্যালট করা হয়ে গেছে, আর আমাদের দিয়েছে হচ্ছে 6 নম্বর রুম। এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। বেশ ভালোই রুমটা। একটা পাখা আছে, যেটা দরকার হয়তো খুব কমই পড়বে। একটা এসিও আছে। এখানে টেবিল আছে, দুটো টেবিল গ্লাস আছে, জগ গ্লাস আছে, ফ্রন্টে, আয়না আছে একটা। আয়না আছে, জানলা দিয়ে তো বাইরে দিক একদম ফ্রন্টের জায়গায় দেখা যায়। এই সাইডে তোমার ওয়াশরুম আছে, ওয়াশরুমটাকে দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটা যেটা আছে মোটামুটি 3 জন তো আরামসে শুতে পারবে। আরেকটা রুমের মধ্যে এসেছি, যেটার মোটামুটি অকুপেন্সি হচ্ছে গিয়ে 5 থেকে 6 জন। এটা একটা বেশ বড় সড়ো রুম আছে, যেটাতে আমরা ছিলাম সেটা মোটামুটি 2 জন থেকে 3 জন থাকতে পারে। এখানে মোটামুটি 5 থেকে 6 জন থাকবে। কি কি জিনিস রয়েছে আমি একবার দেখিয়ে দিই। এসি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট সব কিছুই রয়েছে। এখানে দেখো স্টেবিলাইজার দেওয়া আছে, জানলা আছে, টেবিল আছে, দুটো জলের গ্লাস আছে, একটা জাগ আছে। এদিকে আরেকটাও বেড রয়েছে, যেখানে 2 জন লোক তো খুব কমফোর্টেবলি শুতে পারবে। সামনে 3 জন এখানে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যাতে চাইলে আরও জোগাড় করে দেবে। সামনের দিকে একটা আয়না রয়েছে, এখানে একটা বেসিন আছে, এই সাইডে একটা জানলাও রয়েছে, এবং এইদিকে একটা টয়লেট রয়েছে। ডিসেন্ট টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা একদমই নয়, বেশ ভালো। এদিকটাও বেশ ভালো। প্রাইস কিন্তু এটারও কিন্তু সেম প্রাইস, কোনো এক্সট্রা চার্জ কিছু নেই। আর যেই প্রাইসটা তোমাদেরকে আমরা বলছি সেটা কিন্তু ইনক্লুডিং ফুডিং। তো ফুডিং লজিং মিলিয়ে কিন্তু এই প্রাইসটা হচ্ছে গিয়ে 1200 টাকা পার ডে পার হেড। তো এটা উইদাউট এসি, নন এসি। হ্যাঁ, উইথ নন এসিতে। আর গরমকালের জন্য ওটা বেড়ে গিয়ে 1400 হয়ে যায়, ওইটাই 1200টা। ঘড়িতে বাজে হচ্ছে ঠিক এখন 2:30, আর আমরা এখন লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে ওনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ঘি দিয়েছে এখানে, ঘি আছে। আছে, পটল আলুর তরকারি, আলু ভাজাটা দেখো একটু ডিফারেন্ট টাইপের আলু ভাজা। আমরা লম্বা লম্বা কাটি, এটা দেখো স্কোয়ার স্কোয়ার আলু ভাজা পোস্ত দিয়ে। আর এখানে স্যালাড আছে। আর এই লেবুটা একটু অন্য ধরনের লেবু, দেখো আমাদের মানে আমরা যেরকম কিনে খাই সেরকম নয়, একটু অন্য ধরনের লেবুটা। আর কি আছে, ডাল দিচ্ছেন দাদা। আর তারপরে যেরকম আছে তোমাদের সেটা দেখাবো। এখানটা দিই না। আমি এখন আপাতত একটু ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি, আর সঙ্গে যে আলু আর পটলের যে তরকারি আছে সেইটা। আচ্ছা ঠিক আছে দাদা, একটু 4 পিস করে দেবেন তো, যদি মোটা না তো দরকার নেই, মাটন 2 পিস করে দিন। খুব সুন্দর খেতে। জিরে খাবো 2 পিস করে, আর 1 পিস আলু আর ঝোল রুটি দিয়ে খাবো। মনে হচ্ছে না যে বাড়ির বাইরে খাচ্ছি, বাড়ির মধ্যেই মনে হয় খাচ্ছি। একেবারে ঘরোয়া রান্না বান্না। চিংড়ি মাছের মালাইকারিও এসে গেছে। আর 1 পিস আলু দিয়ে যাও। এই যে আমাদের তো খাওয়া বারণ, এটা লোভে এক রকম মাছ নিয়েছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আছে। বেশি পাটা বললেন বলেই তাই। আর পমফ্রেটও দেখো, বাপ রে বাপ, পমফ্রেটও এসে গেছে। দেখো আচ্ছা দেখো পমফ্রেট মাছটা সাইজটা দেখাচ্ছি, দেখো দেখো, ডাবরার মধ্যে পাবো বলুন। দেখেছো? বিগ সাইজ। বিগ সাইজ। ভোরবেলা কি দিয়ে রান্না করেছে? পেঁয়াজ? একদম আমাদের ঘরের ঝোল পেঁয়াজ দিয়ে। এই যে এই যে পেঁয়াজ দিয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি পেঁয়াজ দিয়ে ঝোল ভালোবাসি। বাড়িতে হলে কল্যাণ করতে দেয় না, আমার খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ঝোল। কেমন বলো? খেয়ে দেখি। ঝোলটা বেশ ভালো। মাছটা কিন্তু বেশ ফ্রেশ। আমি এখন এই মুহূর্তে বিচে আছি, পুরোপুরি বালি, সামান্য সামান্য কিছুটা কাদা কাদা ভাব আছে। তবে এই যে এইখানে হচ্ছে গিয়ে আমাদের করিডোর, জাহাজের করিডোর, আর এটা সেই রাস্তা, আর এই হচ্ছে সমুদ্র। আমরা চলেছি এখন ম্যানগ্রোভের দিকে, পুরো গ্রাম্য মেঠো পথ দিয়ে। এত গাছ, মানে আমি তো একসঙ্গে এইভাবে কোনোদিন কোথাও দেখিনি। এত গাছ এখানে, কি নেই? খেজুর গাছ, নারকেল গাছ, কি নেই?
তাল গাছ, এত গাছ আছে এখানে, সূর্যের আলো সেপে আসছেই না, যদিও এখন বিকেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি লাগছে দেখো এই জায়গাটা, অসাধারণ লাগছে। মাঝখানে মাঝখানে পুকুর টাইপের রয়েছে, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আর তার মাঝখানেই এরকম গ্রাম্য বাড়ি, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরকম পরিষ্কার ময়দান। অ্যাকচুয়ালি পরিষ্কার ময়দান এই কারণেই বলছি, কারণটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আগে ম্যানগ্রোভ অরণ্যই ছিল, কিন্তু এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেটা হচ্ছে, যেমন আয়লা, আমফান, এই সবের কারণে আজকে এই সমস্ত গাছ কিন্তু আজকে ভেঙে গেছে, মরে গেছে। সেখানে একটাই মনের শান্তি, বা যেটাকে বলে যে প্রকৃতি নিজের রূপকে আবার নিজের মতন ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেটা হচ্ছে দেখো আবার নতুন নতুন ম্যানগ্রোভ কিন্তু আবার জন্মও নিচ্ছে। এত ভালো লাগছে এই জায়গাটা, মানে দেখে সত্যি মানে মন ভরে যাচ্ছে। এই জায়গাটা না আসলে কিন্তু এই জায়গাটা মিস করতাম, বড় সড়ো মিস করতাম। গাছেদের কঙ্কাল যেন মনে হচ্ছে, পুরো সত্যি গাছেদের কঙ্কাল মনে হচ্ছে। একটা অদ্ভুত ভালো লাগাও আছে, আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত একটা দুঃখও আছে। মানে প্রকৃতির এই বিভৎসতা সম্বন্ধে একটা আমাদের আইডিয়াও হচ্ছে যে প্রকৃতি মাঝে মাঝে কতটা নিষ্ঠুর হয়ে যায়, যে নিজের সৃষ্টিটাকেও সে ধ্বংস করে ফেলে। বিকেলের রং ফিকে হতে না হতেই মৌসুমী জুড়ে যেন এক অন্ধকারের বেলা নেমে এলো। আর ঠিক তখনই সৃজা সানা ইন সেজে উঠল তার সান্ধ্যবেলার রূপসজ্জা করে। চারিদিকে জ্বলে উঠল রং বেরঙের আলো, এ যেন এক আলোর রোশনাই। সৃজা সানা ইনে তখন শুরু হয়ে গেল সন্ধ্যাবেলার বনফায়ারের আয়োজন। খাবারের চিন্তা করতে না করতেই চলে এলো চা আর মুড়ি পকোড়া। তারপরেই শুরু হলো চিকেন বারবিকিউ। এটা কি আছে? চিকেন আছে, বাঁধাকপি তরকারি, চিকেন, ডাল দেবো। এখানে তো চিকেন দিয়েছে, তোমরা চাইলে মাটনও নিতে পারো। মাটন নিলে 100 টাকা করে পার হেড দিতে হবে এক্সট্রা, তাহলে তোমাদের মাটন তোমরা পেতে পারো। আমরা মাটন খাই না বলে আমরা নিই নি। সেক্ষেত্রে কিন্তু চিকেনটা সরিয়ে দেওয়া হবে তাহলে। হ্যাঁ, তাহলে কিন্তু চিকেন পাবে না, মাটন পাবে। 100 টাকা করে পার হেড দিতে হবে। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল ঠিক 6:30। সকালবেলা এসেছি একেবারে এই আমাদের যে সৃজা সানা ইনের যে করিডোর আছে তার সামনে এসে গেছি, এবং সেখান থেকে একটি সমুদ্রকে দেখছি। সকালবেলাটা এত সুন্দর লাগছে। সানরাইজ দেখবো বলে এসেছি, কিন্তু মনে হচ্ছে না যে সানরাইজ দেখতে পারবো, কারণ আকাশটা একটু মেঘলা মতনই আছে। সানরাইজ হয়তো হয়েও গেছে, মেঘের জন্য দেখা যাচ্ছে না। তবে সকালবেলার যে এনভায়রনমেন্টটা সেটা এত সুন্দর লাগছে, আর এই সমুদ্রের গর্জন, সত্যি কিছুক্ষণ পরে তো আমাদের চলে যেতেই হবে। সকালবেলায় মৌসুমী আমাদেরকে অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপহার দিল, এমন কিছু স্মৃতি আমাদেরকে উপহার দিল যা হয়তো সারাটা জীবন মনের চিলেকোঠায় উকি দিয়ে যাবে। থ্যাংক ইউ মৌসুমী। আবার আসবো এই প্রকৃতির কোলে, আবার আসবো মৌসুমীতেই। ঘড়িতে বাজে হচ্ছে সকাল 10টা, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সময় বাড়ার সাথে সাথে কিন্তু সময় জানান দিচ্ছে যে এবার কিন্তু আমাদের ফেরার সময় এসে গেল। তাই মন খারাপ তো একটা রয়েছেই, তবে অনেক কিছু জিনিস প্রাপ্তিও কিন্তু এখান থেকে হয়েছে। প্রাপ্তি বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র সৈকত, ম্যানগ্রোভ অরণ্য, সব কিছু। এর সঙ্গে সঙ্গে আরও একটা প্রাপ্তি আছে, সেটা হচ্ছে যে এই সৃজা সানা ইনের যে আন্তরিকতা, ভালোবাসা এবং এদের হসপিটালিটি। আমি জানি না ভবিষ্যতে কোনো লোক সমুদ্র দেখতে তারা আসবেন কি না, বা তাদের সমুদ্র কতটা অ্যাট্রাক্ট করবে, মৌসুমী আইল্যান্ড কতটা অ্যাট্রাক্ট করবে, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে এই সৃজা সানা ইনে যারা একবার থেকেছে তারা অবশ্যই একবার এখানে আসবে, শুধু তাদের এই হসপিটালিটিকে এনজয় করার জন্য। এখানে যারা এখানে কাজ করছে, মানে এখানকার যিনি মালিক আছেন বা এখানে যারা স্টাফ আছে, তাদের বিহেভিয়ার এক কথায় অতুলনীয়। তারা প্রত্যেকটা যারা ট্যুরিস্ট আছে তাদেরকে এতটাই ভালোভাবে রাখেন যে তাদের কাছে কোনো রকম অবজেকশন বা কোনো কমপ্লেন হওয়ার কোনো জায়গায় থাকে না। আমরা অনেক জায়গায় গেছি এর আগে,
আমার দেখা অন্যতম সেরা একটি ভালো জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে একটি এত ভালো একটা অতিথি আপ্যায়ন আমার চোখে কিন্তু প্রথম দেখা। আজকে অনেক বলা কওয়ার পরে ফাইনালি পম্পাদিকে আমরা পেয়েছি। ইনি হচ্ছেন গিয়ে এই সৃজা সানাইনের কর্ণধার। একটাই বক্তব্য যে অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের পরে কিন্তু ইনি আজকে এই গোটা এই ব্যাপারটাকে দাঁড় করাতে পেরেছিলেন। ইনার সঙ্গে ইনার হাজব্যান্ডও আছে, ওনার সঙ্গে অনেক কথা হয়েছে। তবে আজকে কিন্তু পম্পাদিকে পেয়েছি। পম্পাদি, শুধু একটা কথাই, কয়েকটা জিনিস একটু জানার আছে, সেটা হচ্ছে আপনি আপনার নিজের মুখে বলে দিন যে এই যে সৃজা সানাইনের মোটামুটি রুম কেমন আছে বা এখানকার ট্যারিফ কেমন, সমস্ত কিছু অল্প একটুখানি খালি বলে দিন। ঠিক আছে, আমি পম্পাই, নমস্কার সবাইকে। হচ্ছে কি আমাদের রুমের ভাড়া আছে 1200 টাকা, ওটা নন এসি পার হেড ফুটিং লজিং নিয়ে। আর আছে এসি রুম হচ্ছে 1400 টাকা পার হেড ফুটিং লজিং নিয়ে। আর সিবিসিং ট্রেন আছে একেবারে নদীর ধারে, ওটা আছে পার হেড হচ্ছে 1100 টাকা। আর একটু দূরে আছে সেটা হচ্ছে 1000 টাকা ট্রেন রেট। আচ্ছা, ওটা হচ্ছে টয়লেট হচ্ছে আলাদা ফিটিং না, কিন্তু প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম আছে। আমি বাথরুম সমস্ত কিছু বাথরুম ঘর তো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। এত সুন্দর আমাদের যে রাত্রিবেলা ছিলাম, আমাদের এতটুকুও কোনো রকম অসুবিধা হয়নি এই রুমগুলোতে থাকতে। এনারা যখন যেটা বলেছি সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা করে দিয়েছেন। আর স্পেশালি আমি থ্যাঙ্কস জানাবো পম্পাদি এবং অরুণদা, এনার যে হাজব্যান্ড আছে, ইনি আমাদের সঙ্গে এতটাই মানে ভালোভাবে মিশেছেন যে আমরা ভুলেই গেছি যে আমরা আলাদা এখন চিনি না, আমাদের মনে হয় যেন আমরা এখন ফ্যামিলির মতন করে। তো পম্পাদি অনেক 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 ধন্যবাদ এর জন্য। এত এত আদর এত আপ্যায়ন পম্পাদির থেকে পেয়েছি, মানে এই জন্যই টানে আবার ফিরে আসবো। আর আমি আবারও বলছি, এই ক্যাম্পে মৌসুমী আইল্যান্ডে এলে এই ক্যাম্প 100% রেকমেন্ডেড আমাদের ভিউয়ারদের জন্য। এই আতিথেয়তার জন্য এসো, অন্য কিছুর জন্য একটা আতিথেয়তার জন্য এসো। আর একটা কথা আছে, দিদি ভাইদের চ্যানেল দেখে যে আসবে অবশ্যই আমি তাদেরকে একটা ছোট্ট হলেও ছাড় দেব। অনেক অনেক ধন্যবাদ পম্পাদি। তাহলে শুনে নিয়েছো, যারা এই চ্যানেল আমাদের চ্যানেল দেখে আসবে পলেন ফ্যামিলি বলবে, পম্পাদির থেকে কিন্তু ডিসকাউন্টও পাবে। তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আজকে পল অ্যান্ড ফ্যামিলির চোখে মৌসুমী আইল্যান্ড আপনাদের ঠিক কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে, নতুন কিছু গল্প আর নতুন কিছু স্বপ্ন নিয়ে। টিল দেন, গুড বাই, টাটা।